হাই, গুড আফটারনুন। ফিফথ সেমিস্টারের ক্লাস কন্টিনিউ করব। তোমাদের পার্ট 1 আগের ক্লাস হয়েছে। আজকে পার্ট 2, অর্থাৎ আমরা পড়ছি যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে, মানে ভারতবর্ষ ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশদের উদ্যোগে যে শিল্পোন্নয়ন হয়েছিল সেই পার্টটা পড়েছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ভারতবর্ষে ভারতীয়দের উদ্যোগে শিল্প কেমনভাবে গড়ে উঠেছিল, কোন কোন শিল্প গড়ে উঠেছে এবং এবং তার ধরন কেমন ছিল। आज हम देखेंगे कि अपने देश का जो इंडस्ट्रियलिस्ट थे उनके ओर से कौन सा इंडस्ट्री हमारे देश में हुआ और उनका कंट्रीब्यूशंस क्या था। তো আবার আগের দিনের মতো আবার আজকে একটু বলে নিচ্ছি যে ডেটা আছে, আমি তোমাদের সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমাদেরকে ডেটাগুলো একটু মুখস্থ করতে হবে আগে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব যে ইংরেজ কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোকেরা, মানে বিশেষ করে যারা বণিক সম্প্রদায় বা যারা কোম্পানির কর্মচারীরা ছিলেন, যারা পরিচালন কমিটিতে ছিলেন, তারা ভারতীয় উদ্যোগপতিদের কেন ভারতীয় শিল্প গড়তে দিচ্ছিলেন না, তার কারণগুলো কি ছিল সেগুলো একটা একটা করে দেখে নি। সেটা হচ্ছে যে কি কি বাধা দিচ্ছিলেন। দেখো, 1 নম্বর, তারা চাইছিলেন যে তাদের প্রথম মোটোটাই ছিল ভারতবর্ষে যে সমস্ত শিল্প হবে তার বেশিরভাগ মালিক যেন ইউরোপিয়ানরা হন, কারণ তাতে বাজারটা তাহলে তারা ঠিক রাখতে পারবেন। অর্থাৎ যে বাজারটা, মার্কেটটা রয়েছে, মাল বিক্রি করার মার্কেট, যদি ভারতীয়রা মাল তৈরি করতে শুরু করেন তাহলে মার্কেটটা হাতছাড়া হয়ে যাবে তাদের। এই জন্য ভারতীয় উদ্যোগকে তারা কোনো অবস্থাতেই সমর্থন করেননি, এবং যতটুকু উদ্যোগ দেখা গিয়েছে তারা পদে পদে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো কি কি উদ্যোগ নিয়েছিলেন ভারতীয়রা যাতে শিল্প ব্যবস্থা গড়ে তুলতে না পারে, কলকারখানা গড়ে তুলতে না পারে, সেইগুলো আমি তোমাদের এক এক করে বলছি, যার জন্য ভারতীয়দের কন্ট্রিবিউশনটা কম ছিল। 1 নম্বর, ভারতীয় শিল্পপতিদের যখনই তারা শিল্প গড়তে যাচ্ছেন লাইসেন্স দিতে গড়িমসি করছেন। লাइसेंस नहीं दे रहे हैं, पहली बार ये है कि वो बाजार चला जाएगा। इसके चलते क्या कर रहा है, पहली जो हो रहा है कि भारतीय इंडस्ट्रियलिस्ट को बोला जा रहा है कि लाइसेंस के देने में बहुत तरह की बाधाएं डाल रहे हैं, लाइसेंस ना मिले। क्योंकि हम लोग जानते हैं इंडस्ट्री करने के लिए लाइसेंस होना बहुत जरूरी है, कारखाना हो या कुछ भी हो, तो लाइसेंस দিতে গড়িমসি করছেন। 2 নাম্বার হচ্ছে যে ভারতবর্ষের শিল্পপতিরা যাতে করে ব্যাংক থেকে লোন না পায় তার জন্য নানান রকমের এরা চেষ্টা চালাচ্ছেন, এবং মানে সুদের হারটাকে বাড়িয়ে দিচ্ছেন কখনো কখনো, যে এবং যখন কোনো ব্রিটিশ শিল্পপতি ব্যাংক থেকে লোন নিচ্ছে তখন কম সুদ, ভারতবর্ষের শিল্পপতি যখন কোনো লোন নিতে যাচ্ছেন তখন বলছে না বেশি সুদ দিতে হবে। তো সেক্ষেত্রে ওদিকে আর একটা বাধা দেওয়ার চেষ্টা করছেন। 3 নাম্বার হচ্ছে যে আমাদের সাধারণত কোনো শিল্প যাতে গড়ে উঠুক সেই ব্যাপারটা আমি তো প্রথমে বললাম যে তারা সবসময় চাইছেন যে ভারতীয় শিল্পপতিরা যাতে কোনো শিল্প গড়ে তুলতে না পারে, কারণ 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 গড়ে উঠলে তাহলে বাজার চলে যাবে। যার জন্য তারা কি করছেন, দেখো, শুল্ক বাড়িয়ে দিচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে। যে ধরো আমি বলছি ভারতবর্ষের যে মানে ভারত আমদানিকৃত যে বিলেতি মাল, ধরো যে ম্যানচেস্টার থেকে যে প্রোডাকশন হয়ে আসছে, তো সেই মালের ওপর শুল্ক কম, যার ফলে কি হচ্ছে তাদের এখানে সস্তায় মাল ভারতীয় মার্কেটে বিক্রি হচ্ছে, এবং कम सस्ते में मिल रहा है, हम लोगों को दाम सस्ता में मिल रहा है, क्योंकि उसके ऊपर जो टैक्स था वो कम किया जा रहा है। কিন্তু जब ভারতীয় শিল্পের ওপরে যখন মাল ভারতবর্ষ থেকে তৈরি বাইরে মার্কেটে বিক্রির জন্য আসছে তখন তার উপর বেশি শুল্ক চাপানো হচ্ছে, অর্থাৎ সে স্বাভাবিকভাবে বিক্রির একটা কম পার্সেন্টেজটা তো কম দেখা যাচ্ছেই। এবং আমরা এটা কিন্তু বেশিরভাগটা লক্ষ্য করেছি ম্যানচেস্টার থেকে যে হারে আমাদের শিল্প বিপ্লবের ফলে ম্যানচেস্টার থেকে যে হারে বস্ত্র আমাদের কলকাতার মার্কেট, গোটা ভারতবর্ষের মার্কেটে ছড়িয়ে পড়েছিল, ভারতবর্ষের বস্ত্র শিল্প কিন্তু সেখানে টিকতে পারেনি, কারণ শুল্ক ব্যবস্থার অসাম্যতা।
अर्थात टैक्स के जो डिफरेंट टाइप का टैक्स, अगर अंग्रेज का या ईस्ट इंडिया कंपनी का कोई ट्रेडर माल अगर लाके भारत में बिक्री कर रहा है उसके ऊपर टैक्स कम ले रहा है, अगर भारत के लोग कोई बिक्री कर रहा है मार्केट में उसके ऊपर ज़्यादा टैक्स लिया जा रहा है। तो इसके चलते कोशिश ये भी किया गया था। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রেল ব্যবস্থায় আমরা দেখবো যে রেলপথ পরিবহনেতে ভারতবর্ষের বণিক এবং ইংরেজ বণিকদের মধ্যে বা ট্রেডার্সদের মধ্যে বা শিল্পপতিদের মধ্যে একটা বৈষম্য রেখেছিলেন। কারণ আমরা জানি যে রেলে ভাড়া লাগে, সেই ভাড়াটা ইংরেজদের কোনো শিল্পপতি যখন মাল নিয়ে যাচ্ছে তখন তার উপর কম ভাড়া লাগছে, শুল্ক যেটা লাগছে, এবং আমাদের মানে আর রেলের যেটাকে মাসুল বলা হচ্ছে, ভারতবর্ষে যদি কখনো নিয়ে যায় তার উপর বেশি মাসুল নেওয়া হচ্ছে। অর্থাৎ রেল ও চেষ্টা চালিয়েছিল ভারতীয়দের মানে দাবিয়ে রাখার জন্য, যাতে করে শিল্প ব্যবস্থা ভারতীয়রা উদ্যোগী না হয়। তা সত্ত্বেও এসব প্রসেস बाधा सत्त्वेও इन सब दिक्कतें होने के बावजूद भी भारतीय जो इंडस्ट्रियलिस्ट थे बहुत तरह की कोशिश किए थे अपनी इंडस्ट्री को खड़े करने के लिए। কোন কোন ক্ষেত্রে আমাদের ভারতীয়রা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন আমি তোমাদের এরপরে ডেটাগুলো দেব একটা একটা করে। এখান থেকে শর্ট কোয়েশ্চেনও তোমরা পাবে, সেটা হচ্ছে বস্ত্র শিল্প। ভারতবর্ষে মনে রাখবে, যদি ভারতীয়দের উদ্যোগে ভারতবর্ষে কোনো শিল্পের সব থেকে বেশি উন্নতি হয়ে থাকে সেটা হচ্ছে জামা কাপড় বা বস্ত্র শিল্প। এবং আমরা জানি যে কলকাতাকে কেন্দ্র করে যদি পাট শিল্পের বিস্তার ঘটে থাকে এবং গোটা ভারতবর্ষে পাট শিল্প যেহেতু যে আজও হয়তো ওয়েস্ট বেঙ্গল পাট উৎপাদনে ভারতবর্ষে প্রথম, তো বস্ত্র উৎপাদনের জন্য কিন্তু মেন সেন্টার ছিল মুম্বাই। এবং আমরা যদি দেখি যে কলকাতায় যে সমস্ত শিল্পগুলো ছিল সবই ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ শিল্পপতিদের আন্ডারে, এবং মুম্বাইয়ে যে বস্ত্র কারখানাগুলো ছিল বেশিরভাগটা কিন্তু ভারতীয়দের উদ্যোগে কিন্তু তৈরি হয়েছিল। অর্থাৎ এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও মুম্বাইয়ে ভারতীয়রা বস্ত্র শিল্পের কলকারখানা স্থাপন করতে শুরু করছেন। 1853 সালে যে ভদ্রলোক প্রথমবার বস্ত্র কারখানা গড়ে তুলছেন মুম্বাইতে, কাপড়ের কল গড়ে তুলছেন, সেটি হচ্ছে ভারতবর্ষের প্রথম শিল্পপতি, মানে বলা হচ্ছে কাওয়াসজি নানাভাই দাভার। ये पहली बार 1853 में कावासजी नानाभाई दावर मुंबई में पहली बार कपड़ा का कारखाना बना रहे भारत में। এটা শর্ট কোয়েশ্চেন আসে তোমাদের, এটা লিখে নিও শর্ট কোয়েশ্চেন, যে ভারতবর্ষে প্রথমবার বস্ত্র তৈরি করার কারখানা মানে বস্ত্র তৈরি করার কারখানা কে স্থাপন করেছিলেন? উত্তরটা হচ্ছে কাওয়াসজি নানাভাই দাভার বোম্বাইতে এটা করেছিলেন। এবং আমরা তারপর দেখতে পাবো 1859 সাল, 53 সালে দাভারের, 1859 সালে দেখতে পাবো রণছোড়লাল ছেপটলাল আহমেদাবাদে কাপড়ের কল তৈরি করেছিলেন। এছাড়া আমরা আমাদের ওয়েস্টার্ন সাইডটাতে যেহেতু আমাদের ভারতবর্ষে তুলো উৎপাদন মানে কটন ইন্ডাস্ট্রিটা কটন উৎপাদনে খুব বিখ্যাত, যেমন ধরো পুনা, সোলাপুর, আহমেদাবাদ, সুরাট, কানপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু সুতি বস্ত্রের কলকারখানা স্থাপন হচ্ছে। এবং 1887 সালে জামশেদজি টাটা ওনার উদ্যোগে এমপ্রেস মিল তৈরি হচ্ছে নাগপুরেতে। এবং তাহলে টাটারও ভূমিকা কিন্তু আমরা বস্ত্র কারখানাতে দেখতে পাই। এছাড়া রেল ইস্পাত তৈরি করার জন্য, নানান ধরনের পার্টস তৈরি করার জন্য নানান উদ্যোগ ভারতীয়দের তরফ থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং একটা হিসেব পাওয়া যাচ্ছে যে 1879 খ্রিস্টাব্দে আমাদের দেশে মোট সুতিকলের সংখ্যা ছিল 56টা, যেমন 1905 সালে তা দাঁড়িয়েছিল 206টা। এর মধ্যে বলা হচ্ছে মানে ভারতীয়দের উদ্যোগে কিন্তু আমি এটা বললাম। অর্থাৎ দেখতে পাচ্ছি যে ভারতীয়রা এই যে মানে প্রথম বিশ্বযুদ্ধের জাস্ট কিছু প্রাককালে ভারতীয়রা কিন্তু প্রচুর পরিমাণে বস্ত্র কারখানা গড়ে তুলছেন নিজেদের উদ্যোগে। এবং এতে বলা হচ্ছে 1,96,000 লোক কর্মসংস্থান হয়েছিল। এবং হিসেবে দেখা গিয়েছিল 1913 সালে ব্রিটেনের পরই ভারতবর্ষে বস্ত্র রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। তাহলে এক কথায় দেখতে পাবো যে আমরা বস্ত্র শিল্পেতে কিন্তু ভারতীয় ট্রেডার্স, ভারতীয় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার জন্য আমরা কিন্তু সেকেন্ড পজিশন পেয়েছিলাম 1913 সালে। তো তারপরে যেটা হচ্ছে চাপ, তারপরে অভ্র, তারপরে ম্যাঙ্গানিজ, এই সমস্ত ছোট ছোট যে শিল্পগুলোতে কি কি উদ্যোগ নিয়েছিল সেগুলো আমরা পড়ে নিচ্ছি, একটু দেখে নিই ডেটাটা। দ্বারকনাথ ঠাকুর, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, তো সেই
ঠাকুর পরিবারের তো ভীষণ বড় প্রতিপত্তি ছিল, ঔপনিবেশিক শাসকদের সঙ্গে ওঠা বসা ছিল, যার জন্য তারা চা, কফি, নীল কারখানা ইত্যাদি কারখানাতে তাদের ভূমিকা ছিল। এবং 1878 সালে জয়চাঁদ সান্যাল বলে জলপাইগুড়ি টি কোম্পানি তারা নিজেরা স্থাপন করেছিলেন, টি কোম্পানি। এছাড়া মতিলাল সিল, মির্জা ইস্পাহানি এদের নামও কিন্তু সেই সময় শোনা যাচ্ছে। তাহলে জলপাইগুড়ি টি কোম্পানি 1878 সালে স্থাপন করেছিলেন জয়চাঁদ সান্যাল। ভারতীয়দের উদ্যোগে প্রথমবার কোনো চা কোম্পানি তৈরি করা হয়েছিল। এরপরে আমরা দেখতে পাবো যে 1897 সালে ঝাড়খণ্ডে যে কোডারমা জেলাতে সেখানে অভ্র তৈরি করার কারখানা, 311টা কারখানার মধ্যে প্রায় ভারতীয়দের ছিল 69টা, 311 के टोटल था। उनमें से 69 जो कारखाना थे वो भारतीय के थे। अभ्र जिसको हम लोग बोलते हैं उस मेटल का, तो अभ्र के उस मेटल का कारखाना जो मिला था कोडरमा। हम लोग जानते हैं बिहार और झारखंड उस जोन में बहुत तरह की हम लोगों को माइंस मिलते हैं, बहुत अच्छे अच्छे माइंस मिलते हैं। তো এদের মধ্যে প্রায় বলা হচ্ছে যে 46টা, তার মধ্যে যে ম্যাঙ্গানিজ মানে অভ্র কারখানা ম্যাঙ্গানিজও পাওয়া যাচ্ছে, যেটা বাঁকুড়ার সাহানা পরিবারের নাকি বিখ্যাত ওরা বড়লোক পরিবার ছিল সাহানা পরিবার, যেমন কলকাতা ঠাকুর পরিবার, তাদের আন্ডারে ছিল। 311টার মধ্যে 46টা আবার সাহানা পরিবারের। তো মানে আমাদের বাঁকুড়া জেলার যে মানে ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলার সাহানা পরিবারের ছিল। 1892 সালে আমরা দেখতে পাচ্ছি যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে, আমরা এটা খুব ভালো করে জানি, পড়েছি, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাটিউটিক্যালস ওয়ার্কস, এটা বেঙ্গল কেমিক্যাল যাকে বলা হয়, সেটা তিনি গড়ে তুলছেন। স্বদেশী আন্দোলনের সময়কালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া কংগ্রেসের বিখ্যাত নেতা চেন্নাইয়ের চিদাম্বরম পিল্লাই, ওখানে তিনি নিজের দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণ করার কারখানা, ওখানে তিনি কোম্পানি গড়ে তুলেছিলেন। যদিও প্রথম বিশ্বযুদ্ধের আগে আমাদের দেশের এই যে জাহাজ নির্মাণের ব্যাপারটাতে কন্ট্রিবিউশনটা কম ছিল, মাত্র 5% এক্ষেত্রে ছিল। এবার আমরা দেখে নিই যে ভারী শিল্প বলতে কয়লা এবং লৌহ ইস্পাত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্পে কতটা ভূমিকা ভারতীয়দের ছিল। তার প্রথম ভূমিকাটা আমি বলবো, বইয়েতে যে কোনো বইয়েতে পেয়ে যাবে, সেটা হচ্ছে দ্বারকনাথ ঠাকুর, আবার ঠাকুর পরিবারে। তো দ্বারকনাথ ঠাকুর তৈরি করেছিলেন যে কোম্পানিটার নাম কার টেগর অ্যান্ড কোম্পানি, কার কমা দিয়ে টেগর অ্যান্ড কোম্পানি। এই কোম্পানিটা তারা কয়লা উৎপাদন করার জন্য তৈরি করেছিলেন এবং বিনিয়োগ করার জন্য তারা তৈরি করেছিলেন। 1897 সালে সরকারি একটা রিপোর্টে বলা হয়েছে যে বর্ধমান জেলায় প্রায় 40টা, ওই যেটা দুর্গাপুর রানীগঞ্জ ওই বেলটায় প্রায় 40টা কারখানা কয়লা তৈরি, মানে কয়লা তোলার ছোট ছোট কারখানা। তাছাড়া ছোটনাগপুর এবং মানভূম জেলায় প্রায় 62টা। তাহলে আমাদের বর্ধমান, ছোটনাগপুর, মানভূম জেলায় যে কয়লা উত্তোলনকারী যে খনিগুলো, সেগুলো কিন্তু সব ভারতীয়দের ছিল। এবং টোটাল বলা হচ্ছে বর্ধমানে 40টা, আর ছোটনাগপুর আর মানভূম জেলায়, যেটা আমাদের ঝাড়খণ্ডে পড়ছে এলাকাটা মানভূম, ওই এলাকাটা টোটাল 62টা ছোট ছোট কয়লা খনি কিন্তু ছিল। এবং এই মানে সরকারি রিপোর্টে বলা হচ্ছে এগুলো মালিক কিন্তু আমাদের ভারতীয়রা ছিল। ইঞ্জিনিয়ারিং শিল্পে দেখতে পাবো, তাহলে মোটামুটি ভাবে শিবপুরে একটি লৌহ কারখানা স্থাপন করেছিলেন 1867 সালে। এই ভদ্রলোকের নাম কিশোরী লাল মুখোপাধ্যায়, আমাদের কলকাতা শিবপুরেতে 1867 সালে। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এই লৌহ ইস্পাত তৈরি করার কারখানা আমাদের গড়ে তুলেছিলেন। এবং একজন ইংরেজ ইঞ্জিনিয়ার মার্টিন এবং বাঙালি ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় 1892 সালে তিনি যৌথভাবে মার্টিন অ্যান্ড কোম্পানি বলে রেলপথ নির্মাণের কাজ, মানে রেল যে পাত তৈরি করার যে অংশ এবং রেলের ইঞ্জিন যে মানে আমাদের রেল ইঞ্জিনিয়ারিং যে সেকশন, রেলপথ নির্মাণের যে কাজ, সেটা তৈরি করার তারা একটা কোম্পানি খুলেছিলেন, সেটা নাম হচ্ছে মার্টিন অ্যান্ড কোম্পানি। তাহলে কারা কারা? একজন ইংরেজ ইঞ্জিনিয়ার মার্টিন এবং একজন বাঙালি ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় 1892 সালে। তোমাদের এটা মনে রাখতে হবে যে মার্টিন অ্যান্ড কোম্পানি কে তৈরি করেছিলেন। তাহলে এটা হচ্ছেন ইঞ্জিনিয়ার মার্টিন এবং বাঙালি ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাহলে এরা আমাদের প্রথমে রেল লাইন বা রেল সংক্রান্ত যে কোম্পানি, মানে তখনকার দিনে তো প্রসারণ চলছিল, তো রেল লাইন পাতা হচ্ছিল, রেলের ইঞ্জিন, রেলের পার্টস তৈরি করার যে কোম্পানি, ভারতীয় প্রসেসে কিন্তু এটা শুরু হয়েছিল।
এছাড়া হচ্ছে নওয়াল কিশোর বলে একজন ভদ্রলোক লখনৌতে লখনৌ আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে তুলেছিলেন। তিনি হচ্ছে নওয়াল কিশোর। আর আমরা যারা জানি 1907 সালে আমাদের এই যে জামশেদপুরেতে ভারতীয়দের উদ্যোগে যেটা সব থেকে বড় লৌহ ইস্পাত তৈরি করার কারখানা স্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 1911 সালে এটি প্রথমে মানে উন্নত মানের লৌহদণ্ডের প্রোডাকশন হয়েছিল, आयरन प्रोडक्शन। 1940 से ये यहाँ से जो पूरी तरह से इस्पात जिसको हम बोलते हैं, तो उसका कारखाना उसका उत्पादन शुरू कर दिए थे। অর্থাৎ টিসকো ভারতীয়দের উদ্যোগে গড়ে তোলা সব থেকে বড় লৌহ ইস্পাত কারখানা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, জামশেদজি টাটা। তো এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাবো শুধু কয়লা দেখলাম, লোহা দেখলাম, ছোট ছোট জিনিস যেমন সাবান তৈরি করার কারখানা, সাইকেল তৈরি করার কারখানা, ওষুধ, চিরুনি, দেশলাই, মানে তাঁত বস্ত্র, गेंजी, जो भी है छोटा छोटा जो भी कारखाना था वो भी भारतीय लोग वो इन्वॉल्व होना शुरू हो गए। जैसे पेपर, सीमेंट, चीनी, मतलब जो शुगर, वो छोटा छोटा कारखाना में हम लोग का की ओर से इन्वेस्टमेंट शुरू हो गया था। এবং তার 1913 সালে একটু প্রসেসগুলো হচ্ছিল। 1914 সালে আমরা দেখবো যে প্রথম বিশ্বযুদ্ধ মানে শুরু হয়ে গেছে। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারতীয়দের একটা বিরাট উদ্যোগ কিন্তু লক্ষ্য করা গিয়েছিল, অর্থাৎ তৎপরতা কিন্তু আরো বেড়েছিল। এই তৎপরতা বাড়ার একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজ একটা দলে ছিল, ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল, রাশিয়া একদিকে ছিল, জার্মানি, ইতালি, তুরস্ক একদিকে ছিল। তো ইংল্যান্ডের কলকারখানার যে প্রোডাকশন হচ্ছিল তাতে করে কি হচ্ছিল, মাল সরবরাহে কলকারখানাগুলো যেহেতু যুদ্ধের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছিল এবং যুদ্ধ সংক্রান্ত প্রোডাকশন উৎপাদনে মানে বেশি ব্যস্ত ছিল ইংল্যান্ডের কলকারখানাগুলো। তো যার জন্য তারা যাতে করে মাল সরবরাহ ভারতবর্ষে বজায় থাকে তার জন্য অত চেষ্টা করেও পারছিলেন না, ভারতবর্ষে প্রোডাকশন পাঠাতে পারছিলেন না যে প্রোডাকশনটা তার আগে করেছেন। তো সেক্ষেত্রে যার জন্য তারা আশঙ্কা করছিলেন যে ভারতবর্ষের মার্কেটটা তাহলে জাপান আর আমেরিকান ট্রেডার্সরা কিন্তু দখল করে নেবে। এবার ওরা বাধ্য, যেহেতু তারা যুদ্ধ নিয়ে ব্যস্ত রয়েছেন, প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে, যার জন্য তারা ভারতীয় বণিকদের, ভারতীয় শিল্পপতিদের অপরচুনিটি দিতে শুরু করেছেন, যাতে করে তারা সুযোগ সুবিধা দিচ্ছেন ভারতীয় শিল্পপতিদের এবং তারা যাতে করে উদ্যমী হয় শিল্প স্থাপন করার ক্ষেত্রে। এবং সিস্টেমটা ভারতবর্ষের যে পলিটিক্স, সেই পলিটিক্সে যাতে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে ভারতবর্ষে ইংরেজদেরই যাতে করে কন্ট্রোল থাকে, সেই উদ্যোগটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার ভারতীয় বণিকদের সাপোর্ট দিতে শুরু করেছিলেন। এবং তারা কথাবার্তা বলছেন যে ভারতীয় শিল্পপতিদের এটা সুযোগ দেওয়া উচিত, কারণ তারা আশঙ্কা করছিলেন क्योंकि वो लोग टेंशन में थे, जापान और अमेरिकन इंडस्ट्रियलिस्ट भारत में ना घुस जाए भारतीय मार्केट में तो पूरी तरह से चला जाएगा, युद्ध तो खत्म होना ही एक दिन। तो वो लोग ऐसे एक्सपेक्ट कर रहे थे, इसीलिए वो लोग क्या किए कि भारत की इंडस्ट्री को भारत के लोगों के द्वारा शुरू किया जाए, ये इन लोगों का प्लान था। तो इसके चलते इन्होंने पहली बार एक कमीशन बनाया ভারতীয় শিল্পপতিদের কিভাবে এরা উদ্যমী করে তোলা যায়, সেটা স্যার টমাস হল্যান্ডের নেতৃত্বে একটি শিল্প কমিশন গঠন করা হয়েছিল। এবং সেই শিল্প কমিশন 1918 সালে ভারত সরকারকে উৎসাহমূলক কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য, ভারতবর্ষের শিল্প যাতে प्रोडक्शन ज्यादा हो, भारतीय इंडस्ट्रियलिस्ट कैसे भी कारखाना स्थापन करे, उसके लिए भी किस किस फैसिलिटीज उन लोगों को दिया जाए, इसके बारे में कमीशन गठन किया गया था सर टॉमस हॉलैंड के अंडर में। वो कमीशन 1918 में उन्होंने रिपोर्ट दिया और उसके बाद उस वक्त हमारे देश में मॉन्टेगू चेम्सफोर्ड जो रिपोर्ट आए थे, मतलब हमारे देश के शासनकाल में चल रहे थे, मॉन्टेगू चेम्सफोर्ड का जो लॉ आया था, मनफोर्ड जिसको हम बोलते हैं एडमिनिस्ट्रेटिव लॉ, उसमें भी भारतीय शिल्पों को बढ़ावा देने के लिए बहुत तरह की बातें किया गया। তো 1920 সাল থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্য দিয়ে ভারতবর্ষে একটা সংরক্ষণ নীতি চালু করা হয়, যেখানে কেবলমাত্র ভারতীয় শিল্পপতিরাই শিল্প গড়ে তুলবেন। এবং সেখানে যেমন ধরো চিনি, লোহা ইস্পাত, কাগজ,
লবণ, দেশলা ইত্যাদির ওপরে আমদানি শুল্ক মানে কিছুটা পরিমাণে আরোপ করা হচ্ছে, যেটা মানে বলা যেতে পারে যে পার্সেন্টেজটা বেশি। কারণ ওখানে যদি পার্সেন্টেজ আমদানি যখন মানে ইম্পোর্ট যখন করা হচ্ছে, যদি ওখানে শুল্ক চাপিয়ে দেওয়া হয়, কারণ বিদেশি ট্রেডার্সরাও তো ভারতবর্ষের মার্কেটে ঢুকছে, তো সেক্ষেত্রে ब्रिटिश যে সংরক্ষণ নীতি अर्थात যে कंजर्वेशन पॉलिसी उन्होंने लिए थे भारत में अपना इंडस्ट्री खड़े करने के लिए, उन्होंने बोला कि जो बाहर से माल हमारे देश में आ रहे हैं उसके ऊपर हम लोग इम्पोज कर रहे हैं, वो लोग टैक्स ज्यादा इम्पोज कर दिए थे। इसके चलते क्या भारत में बहुत तरह की जो शिल्प इंडस्ट्री थे वो उसको मौका मिल गया फ्लरिश करने के लिए। অর্থাৎ ভারতবর্ষের শিল্প ব্যবস্থাটা আরো মানে ভারতবর্ষ মার্কেট তো খোলা হয়ে গেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকরা মানে আমাদের ইংরেজ কোম্পানিরা তো এখন নেই, তারা যুদ্ধ নিয়ে ব্যস্ত, যার ফলে ভারতবর্ষের বণিকরা বা শিল্পপতিরা এই সময় সুযোগ পেয়েছিল ভারতবর্ষের শিল্প ব্যবস্থার বিকাশের জন্য। যার জন্য আমরা একটা টোটাল ডেটা একটা দিচ্ছি তোমাদের এবং সেটা হিসেবটা দেখে বুঝতে পারবে। যেমন ধরো বস্ত্রশিল্পের হিসেবে সেটা বলা হচ্ছে 1914 থেকে 1920 খ্রিস্টাব্দ, অর্থাৎ বিশ্বযুদ্ধ এই সময় হয়েছিল, এবং বলা হচ্ছে যে 46% বস্ত্রশিল্পের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। আর 1917 থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় মূলধনের বিনিয়োগের পরিমাণ প্রায় 95% বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ 100 ভাগের 95 ভাগ কিন্তু বেড়ে গিয়েছিল। এই পর্বটাতে ভারতীয় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বস্ত্র কারখানাতে ইন্টারেস্ট দেখাতে শুরু করে দিয়েছিলেন, কারণ নানান ফেসিলিটি এবার পেতে শুরু হয়েছিল ভারতীয় শিল্পপতিরা, কারণ ওখানে ব্রিটিশ সংরক্ষণ নীতি চালু করা হয়েছিল। কারণ স্যার টমাস হল্যান্ডের নেতৃত্বে কমিশন রিপোর্টেই বলে দেওয়া হয়েছিল যে ভারতবর্ষের শিল্পপতিদের আগ্রহ করে তোলা হোক, ভারতীয়রা যাতে শিল্প গড়ে তুলতে পারে, কারণ তাদের আশঙ্কা ছিল জাপান আর ইংল্যান্ডের হাতে ভারতের মার্কেটটা চলে যাবে। এজন্য 1922 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মোট বলা হচ্ছে 335টা সুতো কল, অর্থাৎ कॉटन इंडस्ट्री का जो कॉटन कारखाना अगर है 335, इनमें से 322 भारतीय का था। ভাবো 335টার মধ্যে 1922 খ্রিস্টাব্দে ভারতবর্ষে 335টা যদি সুতো কল থাকে, তাহলে তার মধ্যে 322টা ছিল ভারতীয় মালিকানাধীন, এবং এটা একটা অদ্ভুত ভাবে 9টা ছিল কেবলমাত্র ইউরোপিয়ান মালিক, মানে इंडो यूरोपियन अथॉरिटी 9 को सिर्फ वो लोग चला रहे थे, 322 हमारे देश का था। मतलब इससे पता चलता है कि भारतवर्ष में फर्स्ट वर्ल्ड वॉर के बाद जो 1940 के बाद बहुत तरह के तरक्की हुआ हमारे देश में, स्पेशली कॉटन इंडस्ट्री में बहुत तरह की हम लोगों को मौका मिल गया था, और हम लोगों ने ये मौका पूरी तरह से लिए थे। এবার দেখবো লৌহ ইস্পাত শিল্প। আমরা লৌহ ইস্পাত শিল্পে 1919 খ্রিস্টাব্দে দেখবো যে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং ওই সময়তে মহীশূরে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল। তাছাড়া টাটার উদ্যোগে কারখানাটাকে আরো চাঙ্গা করা হচ্ছিল, বিশেষ করে টিস্কো জামশেদপুরেরটাকে, এবং 1924 সালে কারখানার আরো বিস্তার ঘটানো হয়েছিল। তারপরে বিড়লা, ঠাকুরদাস, এরা বড় বড় আমরা জানি আদিত্য বিড়লা, এরা যে গ্রুপ রয়েছে ঠাকুরদাস কোম্পানি, এরা বড় বড় ইন্ডাস্ট্রি তারা স্থাপন করতে উদ্যমী হচ্ছেন। যেমন ধরো জাহাজ কোম্পানির ক্ষেত্রে বলা হয়েছে সিন্ধিয়া, মহারাষ্ট্রে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি, জাহাজ তৈরি করার জন্য কোম্পানি স্থাপন করা হচ্ছে মহারাষ্ট্রে, তো এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং যেমন ধরো অনেক গুজরাটি শিল্পপতিদের নামও এই সময় পাওয়া যাচ্ছে, তার মধ্যে ওয়ালচাঁদ হীরাচাঁদের ভূমিকা সব থেকে বেশি। এছাড়া ধরো পাটে চটকল, চা, কফি, কাগজ, চিনি, দেশলাই, সমস্ত ক্ষেত্রে ভারতীয়রা বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করছেন। एक কথায় हम लोग ऐसा बोल सकते हैं कि ये भारतीय ट्रेडर्स का मौका मिल गया था, जो इंडस्ट्रियलिस्ट थे इनको मौका मिल गया था कि ज्यादा से ज्यादा पैसा इन्वेस्ट किया जाए इन सब इंडस्ट्रीज में, क्योंकि ये हम लोगों के पास मौका था पैसे कमाने की, ये हम लोगों के पास मौका था भारत को इंडस्ट्री में बहुत तरक्की दिलाने की। तो हम लोगों की देश के जो इंडस्ट्रियलिस्ट थे उस जमाने में तो बहुत ही कंट्रीब्यूशन रहा है ভারতবর্ষ কে ইন্ডাস্ট্রি কে বিস্তার में। তো এই যে ভারতীয়রা যে ইনভেস্টমেন্ট গুলো করেছিল, সেই ভারতীয়রা যে শিল্প গড়ে তুলেছিল, সেই শিল্পগুলোর একটা বৈশিষ্ট্য কেমন ছিল সেটা দিয়ে আমরা তারপরে শেষ করব। যে এই যে ভারতীয়রা যে শিল্প ব্যবস্থাটা গড়ে তুলে সেগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে ভারতবর্ষে প্রযুক্তি এবং বিজ্ঞান যে শিল্প ব্যবস্থা, সেখানে কিন্তু সেটা ভারতীয়রা যে মানে উদ্যমী হবেন সেটা কিন্তু সরকারের কোনো इंटरेस्ट ছিল না। अर्थात साइंस एंड टेक्नोलॉजी अगर इंडस्ट्री बोला जाए भारतवर्ष में उस दौरान ऐसा कुछ भी
स्टेप्स नहीं लिया गया था, मतलब साइंस एंड टेक्नोलॉजी के उस सेक्शन में भारतीय इंডাস্ট্রি নেই थे। ভারতবর্ষের উদ্যোগে কিন্তু বিজ্ঞান প্রযুক্তি শিল্প গড়ে ওঠেনি। এক নাম্বার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটা কমতি বলা হয়। রেল এবং রেল ইঞ্জিন এবং অ্যারোপ্লেন প্রভৃতি তৈরি করার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি ভারতীয়দের পক্ষে, অর্থাৎ গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স ছিল না, যার জন্য এই ক্ষেত্রে রেল ইঞ্জিন, এরোপ্লেন তৈরি করার ইঞ্জিন, এই মোটর, বড় বড় মোটর গাড়ি ইঞ্জিন, এগুলো কিন্তু যে তৈরি করার উদ্যোগ ভারতীয়দের মধ্যে কিন্তু দেখা যায়নি, এবং সরকারের তরফ থেকেই সেই উদ্যোগ কিন্তু ভারতীয়দের, সরকারের তরফ থেকে তো ছিলই না, ভারতীয়দের মধ্যে এই পর্বটাতে দেখা যায়নি। আর একটা আছে যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ইন্ডাস্ট্রিতে গুজরাটের, মুম্বাইয়ের, কলকাতার কিছু ব্যবসায়ীদের আগ্রহ ছিল, কিন্তু একটা জায়গাতে দেখা যায় যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে জমি, সবাই যে ভারতীয়রা শিল্পের দিকে আগ্রহী হয়েছিলেন এমনটা নয়, এর একটা ভাটা পড়েছিল। এর একটা বড় কারণ সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যতটা তারা না লাভবান, তারা চাষবাসের ক্ষেত্রে, অত ধরো চিরস্থায়ী বন্দোবস্ত একটা ল্যান্ড নিয়ে নিচ্ছেন এবং সেখানে ল্যান্ড দিয়ে তিনি তো চাষ করতে আসছেন না, তো তিনি ওই এলাকায় জমি নিয়ে ওখানে চাষবাস করার জন্য দিয়ে দিচ্ছেন, অত ওটাতে তারা বেশি প্রফিট মনে করছেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেক শিল্পপতি কিন্তু জমিতে ইনভেস্ট করেছিলেন, তার ফলে এই একটা বৈশিষ্ট্য কিন্তু এই পর্বে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কলকাতা আর বোম্বাই ছিল বিদেশি পুঁজিপতিদের এবং ভারতীয় শিল্পপতিদের ইন্ডাস্ট্রির মূল যে কেন্দ্র। এই পর্বটাতে আমরা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করতে পারি যে কলকাতা বোম্বাইতে সব থেকে বেশি ইনভেস্ট হয়েছিল। আর আমরা আর একটা জিনিস দেখতে পাই যে ভারতবর্ষের শিল্প ব্যবস্থাটাতে ছোট ছোট নতুন নতুন শিল্প তো গড়ে উঠছে এবং একটা ওয়ার্ক কালচারও তৈরি হয়েছিল, যেটা হচ্ছে যাদের উদ্যোগে এই কলকারখানাগুলো তৈরি হচ্ছিল, মালিকরা তো ছিলেন। এটা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর আবির্ভাব কিন্তু এই সময়কাল থেকে আমরা দেখতে পারি, অর্থাৎ ভারতবর্ষের যে শ্রমিক শ্রেণী আমরা বলি সেটা কিন্তু এই সময় দেখতে পারি। তাহলে हम लोग की कंक्लूजन में बोल सकते हैं कि जो भी बड़ा बड़ा इंडस्ट्री है उसमें भारतीय का इंटरेस्ट उस वक्त नहीं था, मतलब साइंस टेक्नोलॉजी, एरोप्लेन या रेल इंजन ऐसे इंटरेस्ट नहीं था। और सबसे बड़ी बात भी सब इंडस्ट्रियलिस्ट अपना इंडस्ट्री बनाने में नहीं लगे थे, क्योंकि बहुत सारे पैसे वाले थे ऐसे जो लैंड, मतलब जो परमानेंट सेटलमेंट था उसमें तो लैंड मिलता था, तो वो लोग ऐसे सोचते थे कि पैसा ट्रेड में इन्वेस्ट ना करके जमीन में इन्वेस्ट किया जाए, क्योंकि जमीन कभी धोखा नहीं देता। उस वक्त के लिए वो बहुत प्रॉफिटेबल बिजनेस था, इसलिए बहुत ये भी एक फीचर्स उस वक्त के लिए मिला था हम लोगों को। और सबसे बड़ी बात एक काम करने वाला कम्युनिटी का हम लोग यहाँ पर देख रहे हैं भारतवर्ष में, जिसको हम लोग बोलते हैं श्रमिक श्रेणी, जिसको हम बोलते हैं। तो ये कम्युनिटी उद्भव नतून श्रेणी भारतवर्षे एक मालिक श्रेणी जो मालिक है, और एक जो वर्कर है, वर्किंग क्लास भारतवर्ष में पहली बार आ रहा है। और बहुत सारा छोटा छोटा शिल्प का विन्यास हम लोग इस वक्त से देख सकते हैं। और आज का जो चेहरा हम लोग देख रहे हैं वो भारतवर्ष के स्वाधीनता के बाद, इंडिया मतलब हम लोग का इंडिपेंडेंस होने के बाद बहुत तरह की नेहरू गवर्नमेंट के चलते जो बहुत सारी इंडस्ट्रीज को बढ़ावा दिया गया, आज भी तो बढ़ावा चल रहा है, तो कोशिश जारी है। তো তারপর থেকে ভারতবর্ষের শিল্প ব্যবস্থা আর পেছনের দিকে যায়নি, আমরা সামনে ফরওয়ার্ড মুভ ফরওয়ার্ড যেটাকে বলা হয়, আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এবং আমরা আজকে মহাকাশ গবেষণাতেও অংশগ্রহণ করছি। তো এটা একটা ভীষণ বড় আমাদের অ্যাচিভমেন্ট, এবং তারপরে ভারতবর্ষের ইন্ডাস্ট্রি আর পেছনের দিকে আর যায়নি। ওকে, তো তোমাদের দুটো পার্টে আমি কোশ্চেনটা পড়ালাম, এটা ডেটা মুখস্থ করতে হবে কিছুটা। আর যদি পরে যে ধরো কোয়েশ্চেন তোমাদের আসতে পারে যে ইউরোপিয়ানদের উদ্যোগে শিল্প কোন কোন ক্ষেত্রে শিল্পের বিকাশ হয়েছিল, আর একটা হচ্ছে ভারতীয়দের উদ্যোগে আধুনিক শিল্পের বিকাশ। তো দুটো কোয়েশ্চেন আলাদা আলাদা করবে, তোমরা করে রাখবে, তোমাদের সিলেবাসে আছে এটা। তো তোমাদের আমার মনে হয় দুটোর মধ্যে একটা তোমরা পাবে এক্সামে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট টপিক নিয়ে আমরা পরের ক্লাস আলোচনা করব। আপাতত এখানেই শেষ, বাই।